দেশে লাগামহীন করোনা সংক্রমণে বেড়েই চলেছে মৃত্যু। 2 মাস বন্ধ থাকার পর ভ্যাকসিন নিবন্ধন শুরু। কঠোর বিধিনিষেধের মধ্যেই রাজধানীতে মানুষের অবাধ চলাচল। অ্যাপ ছাড়া রাইড শেয়ারে ফাঁদ পাচ্ছে একটি চক্র, লুটে নিচ্ছে সর্বস্ব। বাধা দিলেই ঘটছে হত্যার মতো ঘটনাও। সময় সংবাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। স্প্যানিশদের স্বপ্ন গুড়িয়ে দিয়ে 9 বছর পর ফাইনালে উঠল ইতালি। এতে উচ্ছ্বাসের শেষ নেই ইতালির ফুটবল ভক্তদের। ট্রফি জয়ের স্বপ্ন আরও বড় হয়েছে তাদের। এদিকে ওয়েম্বলে থেকে হতাশ হয়ে ঘরে ফিরেছেন স্পেনের সমর্থকরা। লন্ডন থেকে বিস্তারিত জানিয়েছেন শোয়েব কবির। 2012 ইউরোর প্রতিশোধ নিয়েছে ইতালি। উইম্বলিতে নীলদের উৎসব, স্নায়ুচাপ পেরিয়ে সাফল্যের হাসি চওড়া ইতালিয়ানদের। স্টেডিয়ামে খেলা দেখতে আসা ইতালি সমর্থকরা ঘরে ফেরেন সুখ স্মৃতি নিয়ে। আর্জুরিদের পারফরমেন্সে ট্রফি জয়ের বিশ্বাসটা আরও দৃঢ় হয়েছে তাদের। ফাইনালে ইংল্যান্ড কিংবা ডেনমার্ক যে দলই আমাদের প্রতিপক্ষ হোক, ট্রফি আমাদের ঘরেই যাবে। আমরা খুবই খুশি। দল যেভাবে খেলেছে তা এক কথায় অসাধারণ। আমি খুবই হতাশ। আশা ছিল আমরাই ফাইনাল খেলবো, কিন্তু সেটা হলো না। ইতালি ভালো খেলেছে। অন্যদিকে স্প্যানিশদের চোখে মুখে স্পষ্ট হতাশা। এনরিকের দলটা আশা দেখিয়েছিল তাদের, যা ভেঙ্গে চুরমার উইম্বলিতে। কোনোভাবে ইতালিকে থামাতে পারল না স্পেন। দুর্দান্ত জয়ে ইউরো ফুটবলের ফাইনালে এখন মানচিনির দল, স্বপ্নে এখন শিরোপা জয়ের। শোয়েব কবির, সময় সংবাদ, উইম্বলি স্টেডিয়াম, লন্ডন। লন্ডনের ওয়েম্বলেতে সেমিফাইনালে ইতালির জয়ের পর রোমের রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। ভোররাত পর্যন্ত চলে আনন্দ উল্লাস। এদিকে স্পেনের হারে হতাশ প্রবাসী বাংলাদেশি সহ মাদ্রিদের ফুটবল ভক্তরা। ইতালি থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। এছাড়া স্পেন থেকে তথ্য ও ছবি পাঠিয়েছেন সাইফুল আমিন। টানা 33 ম্যাচে অপরাজিত থেকে ইতালি রেকর্ড গড়েই ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চে পৌঁছেছে। ইতালির এই জয়ে দেশটির রাজধানী রোমে হাজার হাজার মানুষ রাতভর উল্লাস করে। গাড়ির হর্ন বাজিয়ে, পতাকা উড়িয়ে আচ্ছুরিদের পক্ষে নানা স্লোগান দেয় তারা। বাংলাদেশি সহ ইতালীয়রা খুবই আনন্দিত। তারা মনে করেন এবারের ইউরো কাপ ইতালিতেই আসবে। ইনশাআল্লাহ সামনে আমরা আবার জিতবো ইনশাআল্লাহ। এবারে ইউরো কাপ ইনশাআল্লাহ ইতালি নিব। অনেক বছর পর ইতালি ইউরো কাপ জিতবে। আমরা ইতালি প্রবাসী এবং ইতালির সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এদিকে উল্টো চিত্র ছিল স্পেনে। দেশটির রাজধানী মাদ্রিদ শহরের বার রেস্তোরাঁয় একসঙ্গে খেলা দেখেছেন সমর্থকরা। ম্যাচ শেষে একরাশ হতাশা নিয়ে ফিরেছেন প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয়রা। আমরা অনেক খুশি, ইতালি আজ জয়ী হয়েছে এবং আশাবাদী ফাইনালেও আমরা বিজয়ী হব। স্পেন হেরে যাওয়ায় আমরা শঙ্কিত না। টাই ব্রেকার একটা লটারি, আর সেই লটারিতে বিজয়ী হয়েছে ইতালি। আমাদের ইয়াং খেলোয়াড়রা অনেক ভালো খেলেছে, যা আগামী ওয়ার্ল্ড কাপে কাজে আসবে। অনেক আশা করেছিলাম যে স্পেন জিতবে। স্পেন আসছে, আমরা হতাশ, বাট আমরা নিরাশ হইনি। আমরা একটা নতুন তরুণ পেয়েছি যে আগামী ওয়ার্ল্ড কাপে আমাদের তবে স্প্যানিশদের হতাশার মাঝে নিজেদের মতো করে উদযাপন করেছেন সেখানের বসবাসরত ইতালিয়ানরা। জমজমাট এক ম্যাচ উপহার দেয় দু দলের ফুটবলারদের ধন্যবাদ জানাতে ভোলেননি ফুটবল ভক্তরা। ইতালির জয়ের পর হাজার হাজার দর্শক সমর্থকরা রাস্তায় নেমে আসে এবং এই আনন্দ উল্লাস চলে ভোর রাত পর্যন্ত। তারা মনে করেন এবারের ইউরো কাপ ইতালির ঘরেই আসবে। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, স্বাধীনতার প্রায় 250 বছরে অন্যতম ধনী দেশ যুক্তরাষ্ট্রে কর্মহীন কোটি মানুষ। খোলা আকাশের নিচে থাকছেন লাখ লাখ বাসিন্দা, অনাহারে অনেকেই। পঁয়ত্রিশ বছরের বেশি সব নাগরিকের জন্যই উন্মুক্ত করে দেওয়া হলো কোভিড টিকা নিবন্ধনের সুযোগ। তবে 35 বছরেরও কম বয়স হলেও ফ্রন্টলাইনারদের পাশাপাশি নিবন্ধন করা যাবে জনপ্রতিনিধি, ব্যাংক কর্মী, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থী, প্রবাসী কর্মী সহ আরও 23 ক্যাটাগরিতে। আর আগামী সপ্তাহেই সারা দেশে আবারও গণহারে টিকাদান শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। সিনোফার্ম, মডার্না আর ফাইজার মিলে সরকারের হাতে মজুদ এখন 57 লাখের মতো টিকা। সম্ভাবনা আছে আগামী মাসেও আরও টিকা আসার। আর এর উপর ভর করেই 2 মাস পর আবারও খুলল সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধনের সুযোগ। তবে এবার কমেছে নিবন্ধনের সর্বনিম্ন বয়সসীমা। আগে যেরকম ছিল যে 40 বা তদূর্ধ্ব বয়স্করা রেজিস্ট্রেশন করতে পারতো, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা নির্দেশনা পেয়েছি। এখন 35 বা তদূর্ধ্ব বয়স্ক যারা আছেন তারা আর কি রেজিস্ট্রেশন করতে পারবেন। নিবন্ধন তালিকায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা ক্যাটাগরি। আর বয়স 35-এর কম হলেও নিবন্ধন করা যাবে আরও 23 শ্রেণীতে। নিবন্ধনের সুযোগ পাবেন শিক্ষা প্রতিষ্ঠান, জরুরি সেবা, ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ক্যাটাগরিতে। নির্বাচিত জনপ্রতিনিধিদের পাশাপাশি রয়েছে সব ধর্মীয় প্রতিনিধিদের সুযোগ। নিবন্ধন করতে পারবেন প্রবাসী কর্মী, চিকিৎসা সংশ্লিষ্ট বিষয় ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরা। এদিকে আগামী সপ্তাহেই সারা দেশে গণহারে টিকার প্রয়োগ করতে চাই স্বাস্থ্য বিভাগ। আমরা খুব তাড়াতাড়ি দিব। ইন্টারনাল কাজগুলো এখন সমাধান হচ্ছে, আশা করি 2-4 দিনের মধ্যেই শুরু করতে পারবে। এখন আমরা প্রস্তুতি নিচ্ছি আর কি, বিভিন্ন জায়গায় টিকা পাঠানোর বিষয়টি আর অন্যান্য কাজকর্ম যেগুলো বিষয় থাকে, লিস্টিং করা, নিবন্ধন করা, এই কাজগুলো চলছে। দেশে এখন পর্যন্ত প্রয়োগ করা হয়েছে 1 কোটির বেশি ডোজ। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে করোনার সংক্রমণ বেড়েই চলেছে, কমছে না মৃত্যুর হার। সবশেষ খবর জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, পার্থ ধন্যবাদ। আমরা এখন আছি চট্টগ্রামের জেনারেল হাসপাতালে। দিন যত যাচ্ছে ততই কিন্তু করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বন্দরনগরী চট্টগ্রামে। একদিনের সংখ্যা আরেকদিনকে ছাড়িয়ে যাচ্ছে। আজকে গতকালের রিপোর্ট অনুসারে 611 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। তার মধ্যে নতুনভাবে গত 24 ঘন্টায় 4 জন রোগী মারা গেছেন। সেক্ষেত্রে বর্তমানে চট্টগ্রামে মৃতের সংখ্যা 721 জন। ডেল্টা ভ্যারিয়েন্ট যে ছড়িয়ে পড়ার যে বিষয়টি আমরা প্রতিদিনই দেখছি জেনারেল হাসপাতালে, আমরা রোগীর আক্রান্তের সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে। একটি সংখ্যার বিষয় যেটি হচ্ছে আমরা ছোট ছোট শিশুরাও কিন্তু এখন আসছে করোনা পরীক্ষা করাতে। তো সেক্ষেত্রে দিন যত যাচ্ছে প্রতিদিনই আমরা দেখছি একদিনের সংখ্যা আরেকদিনকে ছাড়িয়ে যাচ্ছে। চট্টগ্রামের সহ সারা দেশে যে লকডাউন চলছে, বিশেষ করে লকডাউন যদি কার্যকর না হয় তাহলে সেক্ষেত্রে করোনা আরও বেড়ে যাবে, এমনটাই কিন্তু শঙ্কা করছেন চট্টগ্রামের যারা চিকিৎসক রয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসক, তারা বলছেন সেক্ষেত্রে লকডাউনকে অবশ্যই কার্যকর করতে হবে যদি করোনা সংক্রমণ কমাতে চায়। করোনা সংক্রমণ যদি লকডাউনকে কার্যকর করা না যায় তাহলে সেক্ষেত্রে কোনোভাবেই এই করোনা সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হবে না। এখন বর্তমানে যে অবস্থা, সামনে 2 সপ্তাহ পরে হয়তো মৃত্যুহার আরও অনেক বেশি বেড়ে যাবে, সেটাই কিন্তু বলছেন এই বিশেষজ্ঞ চিকিৎসকরা। তবে আমরা দেখছি শুধু চট্টগ্রাম শহরের মানুষজনই নয়, বিভিন্ন জায়গা থেকে মানুষজন এই করোনা পরীক্ষা করাতে আসছেন এই নগরীর জেনারেল হাসপাতালে। সেক্ষেত্রে উপজেলাগুলোর অবস্থাও কিন্তু অনেকটা ভয়াবহ। গতকাল যে 4 জন মারা গেছে তার মধ্যে ওই সবাই কিন্তু উপজেলার। আগে ছিল শহরে চট্টগ্রামে করোনা সংক্রমণের হার বেশি, এখন উপজেলাগুলোতে এই সংক্রমণ অনেকটাই বেশি ছড়িয়ে পড়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর জেনারেল হাসপাতাল থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। করোনা নিয়ন্ত্রণে সারা দেশে চলছে কঠোর বিধিনিষেধ। সে খবর জানাতে সাইনবোর্ড এলাকায় আছেন রিপোর্টার জুবায়ের ফয়সাল এবং সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি প্রথমেই যাচ্ছি জুবায়ের কাছে। জুবায়ের। ইমা, আপনাকে ধন্যবাদ। আমি এখন আসলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাইনবোর্ড এলাকায়, এবং আপনারা জানেন যে এই এলাকাটি এবং এই যে মোড়টিতে আমি দাঁড়িয়ে রয়েছি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। বিশেষ করে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী অঞ্চল থেকে ঢাকায় প্রবেশের যে রাস্তা সেটি এই পথটি দিয়েই প্রবেশ করতে হয় ঢাকায়, এবং নারায়ণগঞ্জ শহরে যাওয়ার রাস্তাটিও কিন্তু এখানে। এবং এখানে এই জন্যই আসলে একটা গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় হওয়ায় প্রচুর মানুষের কিন্তু আনাগোনা আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। যেহেতু বৃষ্টি হচ্ছে একটু, সেহেতু এখানে আপনারা এখন বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ আনসারের সমন্বয়ে এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যে অভিযান বা আমরা যেটি বলি মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে, সেটি কিন্তু কিছুটা এখন ভাটা পড়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে এখানে আসলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে বিজিবি এবং আনসারের সদস্যরা তারা মানুষকে জিজ্ঞাসা করছেন, এবং নিশ্চিত হওয়ার পরই কিন্তু তারা
উপযুক্ত প্রমাণ তথ্য দেওয়ার পরই তারা আসলে মানুষজনকে ঢাকায় প্রবেশ এবং এখান থেকে নারায়ণগঞ্জে প্রবেশের সুযোগ দিচ্ছেন। আরেকটি বিষয় আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে অহেতুক মানুষের ঘোরাফেরা বা আনাগোনা বা এখানে অহেতুক চলাফেরা কিংবা কোথাও বেড়াতে যাওয়ার মতো লোকজন আমরা দেখেছি লকডাউনের মধ্যেই। একটি গাড়ি কিছুক্ষণ আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে আটক করা হয়েছিল এবং তারা বলছেন যে এই এলাকায় তাদের একটি কারখানা রয়েছে, কিন্তু সেই কারখানায় কিসের কারখানা বা কোন ধরনের শিল্প প্রতিষ্ঠান সেটি কিন্তু তারা তথ্য প্রমাণ দেখাতে পারেননি এবং না দেখাতে পেরে আসলে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট যে তথ্যটি দিলেন যে সেখানে আসলে বাসার কাজের মহিলাকে নিয়েও তারা আসলে যাচ্ছেন এবং সেটি তাদের যে যুক্তি সেটি গ্রহণযোগ্য নয় এবং যেহেতু তথ্য প্রমাণ তারা দেখাতে পারেননি তাদেরকে 2000 টাকা জরিমানা করা হয়েছে। এই ধরনের মানুষের আনাগোনা কিংবা আসলে অহেতুক কিংবা বিনা কারণে বাইরে বের হওয়া, বাইরে আসা এই লোকজনের সংখ্যা কিন্তু ক্রমেই বাড়ছে। অর্থাৎ লকডাউন যত দিন যাচ্ছে সেটি কিন্তু ধীরে ধীরে মানুষের মধ্যে লকডাউন মেনে চলার যে প্রবণতা সেটিতে কিন্তু কিছুটা ভাটা দেখা যাচ্ছে। তো আমার কাছে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের লকডাউনের এই ছিল সবশেষ। আমরা একটু সিলেটে যেতে চাই, সেখানকার লকডাউন পরিস্থিতির খবর জানতে আমাদের সহকর্মী ইকরামুল কবিরের কাছে। ইকরাম। ধন্যবাদ। সিলেটে আজকে 7ম দিনের মতো লকডাউন শুরু হয়েছে। সকাল থেকে গতকালকে সারাদিনে প্রায় 2.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে স্বাস্থ্যবিধি না মানার জন্য, বিভিন্ন অজুহাতে গাড়ি বের করার জন্য। প্রায় 230টার মতো গাড়ি জব্দ করা হয়েছে এবং 250 মামলা হয়েছে গতকালকে। আমরা দেখেছি প্রতিটা দিন লকডাউনের সময় যে টাস্ক ফোর্স রয়েছে, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং আনসার সমন্বয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে যে টাস্ক ফোর্স রয়েছে, তারা বিভিন্ন জায়গায় প্রবেশ মুখগুলো বা বিভিন্ন পথে 16টি জায়গায়, সিলেট নগরীর 16টি জায়গায় এই ধরনের চেকপোস্ট বসিয়েছে। আমি এখন আছি সিলেট নগরীর প্রবেশ মুখে হুমায়ুন রশিদ চত্বর। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশে বিভিন্নভাবে গাড়ি তল্লাশি করছে, বিভিন্ন জন যারা স্বাস্থ্যবিধি মেনে চলাচল না করছে সেই ধরনের ব্যক্তিদের তারা কঠোর হস্তে দমন করছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি কাঁচা মালের বা সবজির একটি গাড়ি তারা জব্দ করেছে। কারণটা হচ্ছে কি, কাঁচা সবজির যাতায়াতে কোনো বিধিনিষেধ নাই, কিন্তু এই গাড়িতে করে প্রায় 8-10 জন মানুষ বিভিন্ন জায়গায় পরিবহন করে থাকে। সবজি গাড়িগুলো এই ধরনের বিভিন্ন অজুহাতে মানুষ পরিবহন করে এবং এ কারণে তারা গাড়িটি জব্দ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে বিভিন্ন জন শহরে প্রবেশ করছে এবং অনেককে আমরা দেখেছি যে যাদের কোনো কাজ নেই বা যারা শুধুমাত্র লকডাউন দেখার জন্য বেড়েছে এমন অনেক মানুষই রয়েছে। তাদেরকে মাঝে মাঝে ধরা হচ্ছে, মাঝে মাঝে জরিমানা করা হচ্ছে। তারপরেও যে অবস্থা রয়েছে বাংলাদেশ এবং বিশেষ করে সিলেটে গতকালকে সর্বোচ্চ 5 এপ্রিল 2020 থেকে গতকালকে পর্যন্ত এই সময়কালে করোনা পরিস্থিতির মধ্যে 387 জন শনাক্ত হয়েছে গতকালকে এবং 2 জন মারা গেছে এবং গতকালকে পর্যন্ত 22 জন মৃত্যুবরণ করেছে করোনার কারণে। এবং এই যখন পরিস্থিতি, তখন মানুষ নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছে, স্বাস্থ্যবিধি না মেনে ঘর থেকে বেরোচ্ছে। এই অবস্থা যত সময় পর্যন্ত মানুষজন ঘরের ভিতর না থাকবে, লকডাউন না মানবে, তত সময় পর্যন্ত পরিস্থিতি আরও খারাপ হতে যাবে এমনটাই মনে করছে সকলে। এই ছিল সিলেটের হুমায়ুন রশিদ চত্বর থেকে লকডাউনের সর্বশেষ খবর। সিলেট থেকে লকডাউনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির এবং তার আগে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। সময় সংবাদে আরও থাকছে, সিরিজের একমাত্র টেস্টে দুপুরে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সাকিব ফিরলেও অনিশ্চিত তামিম। করোনার শঙ্কায় নিয়মিত অধিনায়ককে পাচ্ছে না স্বাগতিকরা। ঢাকা, রংপুর, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সকাল 9টার পরে কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্প সিলেট, দিনাজপুর, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম সহ দেশের বেশ কয়েকটি জেলায় অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের উত্তরে লক্ষ্মীপুরে। উৎপত্তিস্থলে এর মাত্রা ছিল 5.3। মেঘালয় ছাড়াও পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভূমিকম্প অনুভূত হয়। দেশের বাইরের খবর, স্বাধীনতার 245 বছর পরও বিশ্বের অন্যতম ধনী দেশ যুক্তরাষ্ট্রে কর্মহীন প্রায় কোটি মানুষ। প্রতিদিনই খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন লাখ লাখ বাসিন্দা। এদের মধ্যে অনেকেই আবার না খেয়েও থাকেন। অভুক্ত এই মানুষের কাছে খাবার তুলে দিচ্ছে আমেরিকায় বাংলাদেশিদের প্রতিষ্ঠান সুশোয়াভিল ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
এ যেন আলোর নিচে অন্ধকার। যুক্তরাষ্ট্রে প্রতিদিন খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন 5.5 লাখেরও বেশি মানুষ। অভিবাসন প্রত্যাশী এসব মানুষের অনেকেই আবার না খেয়ে থাকেন। একটি কাজের আশায় তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকেন রাস্তায়। করোনা মহামারীর কারণে অবস্থার অবনতি হয়েছে আরও। সরকারি সাহায্য সহযোগিতা থেকেও বঞ্চিত এসব কাগজপত্রহীন মানুষ। আর তাই অভুক্ত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি প্রতিষ্ঠান সুশুয়াবিল মেকিং চেঞ্জ হ্যাপেন। তাদের সহযোগী হিসেবে আছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বাংলাদেশে বিদ্যানন্দের 1 টাকায় আহার বেশ সাড়া ফেলেছে। তারই আদলে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির স্লোগান মিল অন এ ডাইম, অর্থাৎ 10 পয়সায় খাবার। আর এই কর্মসূচিতে অনেক বাংলাদেশি তরুণ স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। তো অন্যান্য বিশ্বের মানুষগুলা চিন্তাও করতে পারবে না যে এখানে কিছু মানুষ আছে যারা খাদ্যের অভাবে, বস্ত্রের অভাবে রাস্তার উপর থাকে, ওদেরকে আমরা সাহায্য করতেছি খাবার দিয়ে এই প্যান্ডামিকের সময়। আমরা এখানে এসে আমরা রেডিমেড মিল দেই আর to undocumented people, and I mean this feels really good because I was born here. I'm এখানে born হয়েছি, so আমি একটা নাইস জিনিস করতে পারি, helping out the community, helping out people. আপাতত নিউ ইয়র্কের মধ্যেই প্রতিষ্ঠান দুটির কর্মসূচি সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে যুক্তরাষ্ট্র জুড়েই খাদ্য বিতরণের এই কর্মসূচি পালনের আশা তাদের। সুশুয়াবিল এবং বিদ্যানন্দের এই মানবিক কর্মসূচিতে এগিয়ে এসেছে নিউ ইয়র্কের অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট। এখন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদেরও সহযোগিতার আহ্বান জানিয়েছে এই প্রতিষ্ঠান দুটি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। হারারে টেস্টের খবর। সিরিজের একমাত্র টেস্টের স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচে টাইগারদের ভাবাচ্ছে ইনজুরি আর জিম্বাবুয়ের করোনা সংক্রমণ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ শুরু দুপুর 1:30টায়। ঢাকা প্রিমিয়ার লিগ থেকেই হাঁটুর ইনজুরি বেশ ভোগাচ্ছে তামিমকে। অনিশ্চিত একমাত্র টেস্টেও সেক্ষেত্রে সাদমান অনিক আর সাইফ হাসানকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। সাকিবকে জায়গা করে দিতে বাদ পড়তে পারেন লঙ্কার বিপক্ষে টেস্টে সেঞ্চুরির নাজমুল শান্ত। ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠেছেন মুশফিক। প্রায় 1.5 বছর পর দলে ফেরার অপেক্ষায় মাহমুদুল্লাহ। মিরাজ সঙ্গে 3 পেসার নিয়ে একাদশ সাজাতে পারেন কোচ রাসেল ডমিঙ্গো। অন্যদিকে পরিবারের একাধিক সদস্য করোনা পজিটিভ হওয়ায় হোম আইসোলেশনে আছেন নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস আর ক্রেগ আরভিন। মুখোমুখি দুদলের 17 সাক্ষাতে বাংলাদেশের ও জিম্বাবুয়ে উভয়ে জিতেছে 7টি করে টেস্ট। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে 24 ঘন্টায় করোনায় 83 জনের মৃত্যু। 2 মাস বন্ধ থাকার পর ভ্যাকসিন নিবন্ধন শুরু। কঠোর বিধিনিষেধের মধ্যেই রাজধানীতে মানুষের অবাধ চলাচল। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।